আসসালামু আলাইকুম। কমার্স লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি কাজী জহিরুল ইসলাম কমার্সের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখনকার আলোচনা হচ্ছে এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণের যে উপাদান রয়েছে সেই উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি হিসাব সমীকরণের মৌলিক উপাদান হচ্ছে তিনটি, অর্থাৎ অ্যাসেট, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। আমি প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেট বা সম্পদ। সম্পদ কি? ভবিষ্যতে অর্থ বা আর্থিক সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ চলতি হিসাবকাল ছাড়াও একাধিক হিসাবকালে উপযোগ লাভ করা যায় এমন বোঝালে তার সম্পত্তি হবে। আর তাই উপযোগিতার ভিত্তিতে সম্পদকে দুভাগে ভাগ করা যায়। যেমন প্রথমটি হচ্ছে চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। যে সকল সম্পদ থেকে 1 বছর বা তার কম সময়ের মধ্যে উপযোগ পাওয়া যায় তাকেই চলতি সম্পদ বলে। যদি আরো সহজ করে বলি, যে সকল সম্পদকে 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদে রূপান্তর করা যায় তাকেই চলতি সম্পদ বলে। উদাহরণস্বরূপ যদি বলি, নগদ টাকা। প্রতিষ্ঠানে যে নগদ টাকা থাকে সেটা যে কোনো মুহূর্তেই কিন্তু নগদ হিসেবে ব্যবহার করা যায়। ব্যাংক জমা। প্রতিষ্ঠানে যে টাকা ব্যাংকে জমা থাকে সেটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ব্যাংক থেকে তুলে প্রতিষ্ঠানের নগদে রূপান্তর করতে পারি, অর্থাৎ নগদ হিসেবে ব্যবহার করতে পারি। মজুত পণ্য। প্রতিষ্ঠানে যে মজুত পণ্য রয়েছে এটা যে কোনো মুহূর্তে আমরা বিক্রি করে কি করতে পারি, নগদে রূপান্তর করে যায়। দেনাদার সমূহ। বাকিতে পণ্য বিক্রির ফলে কিন্তু দেনাদারের সৃষ্টি হয়। তার মানে এই দেনাদারকেও কিন্তু 1 বছরের কম সময়ের মধ্যে নগদে রূপান্তর করা যায়, অর্থাৎ প্রতিষ্ঠান চাইলে দেনাদারের কাছ থেকে টাকা সহজে আদায় করতে পারে। প্রাপ্য বিল, অগ্রিম খরচ, এর মাধ্যমেও কিন্তু নগদে রূপান্তর করা যায়, অর্থাৎ এই ধরনের সম্পদ যেগুলোকে সহজে নগদে রূপান্তর করা যায় এবং সেটা 1 বছরের কম সময়ের মধ্যে, সেগুলোকেই কিন্তু প্রতিষ্ঠানে চলতি সম্পদ বলা হয়। সম্পদের দ্বিতীয় যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, অর্থাৎ ফিক্সড অ্যাসেট। যে সকল সম্পদ থেকে 1 বছরে অধিক কাল ধরে উপযোগ লাভ করা যায় তাকে কিন্তু স্থায়ী সম্পদ বলে। আরো সহজ করে যদি বলি, যে সকল সম্পদকে 1 বছরের অধিক সময়ের পরে নগদে রূপান্তর করা যায়, অর্থাৎ সহজে যেটা নগদে রূপান্তর করা যায় না তাকেই কিন্তু স্থায়ী সম্পদ বলে। উদাহরণস্বরূপ যদি বলি, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, কলকব্জা ও যন্ত্রপাতি। দেখুন, এই ধরনের যে সম্পদ রয়েছে এটা প্রতিষ্ঠান চাইলেই বিক্রি করতে পারে না। সো প্রতিষ্ঠানে যখন নগদ টাকার প্রয়োজন হয় তখন চাইলেই কিন্তু এই ধরনের অ্যাসেট বিক্রি করে নগদে রূপান্তর করা যায় না, তাই এগুলোকে ফিক্সড অ্যাসেট বলে। তেমনি রয়েছে ভূমি ও দালান কোঠা। আপনি চাইলেই কিন্তু প্রতিষ্ঠানে যে জমি রয়েছে বা দালান কোঠা রয়েছে এটা বিক্রি করতে পারেন না। সো এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তেমনি রয়েছে সুনাম। সুনামটা কি? সুনাম কিন্তু একটা প্রতিষ্ঠানে যে গুডউইল, যার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানে একটা মূল্য দাঁড় করায়, অর্থাৎ প্রতিষ্ঠান ওই মূল্যটা কিন্তু বিক্রি করে আনতে পারে না সহজে। প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, এগুলো কিন্তু সবই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার মাধ্যমে কিন্তু 1 বছর অধিক কাল ধরে চেষ্টা করলে সেটা নগদে রূপান্তর করা যেতে পারে, কিন্তু অল্প সময়ে করা যায় না। সো এগুলো স্থায়ী সম্পদ। হিসাব সমীকরণে যে দ্বিতীয় উপাদান রয়েছে সেটা হলো লায়াবিলিটিস, অর্থাৎ দায়। দায় কি? কোনো প্রতিষ্ঠানের যে সম্পদ থাকে ওই সম্পত্তির উপর ওই প্রতিষ্ঠানের যে মালিক পক্ষ থাকে তারা ব্যতীত প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন যে পক্ষগুলো থাকে সেই পক্ষগুলোর যে দাবি বা পাওনা থাকে তাকেই কিন্তু ওই প্রতিষ্ঠানে লায়াবিলিটি বা দায় বা বহির্দায় বলে, অর্থাৎ এই দায়কে বহির্দায়ও বলা হয়। প্রতিষ্ঠানে এই দায় বা বহির্দায়কেও কিন্তু দুভাগে ভাগ করা যায়। যেমন চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটিস। যে সকল দায় বা দেনা
1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, অর্থাৎ 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, তাকে কিন্তু চলতি দায় বলে। উদাহরণস্বরূপ যদি বলি, পাওনাদার। পাওনাদার হচ্ছে বাকিতে যখন আমরা পণ্য ক্রয় করব তখন পাওনাদারের সৃষ্টি হবে। পাওনাদার কিন্তু আমাদের কাছে তখন টাকা পাবে। এই পাওনাদারকে কিন্তু 1 বছরের কম সময়ের মধ্যেই অর্থ পরিশোধ করতে হয়। সো এটা চলতি দায়। প্রদেয় বিল, যে বিলে অর্থ দিতে হবে। তেমনি রয়েছে অগ্রিম আয়, অর্থাৎ আমি কোনো একটা সেবা দিব, সেই সেবার জন্য অগ্রিম যখন কোনো পেমেন্ট গ্রহণ করি সেটা কিন্তু অগ্রিম আয় হয়, যেটা অর্জন হয়নি। যদি আমরা ওই সার্ভিসটা দিতে ব্যর্থ হই, টাকাটা আবার কাস্টমারকে ফেরত দিতে হয়। সো এটা কিন্তু দায়। এই জন্য অগ্রিম আয় একটি চলতি দায়। এটা যে কোনো মুহূর্তে আমাদের কাছে ক্রেতা চাইতে পারে, সেক্ষেত্রে আমাকে সেটা দিতে হবে। তেমনি বকেয়া খরচ, অর্থাৎ কোনো খরচ যদি বকেয়া থাকে, এটা কি আসলে 1 বছরের অধিক কাল পর্যন্ত রাখা যায়? না, এটা 1 বছরের কম সময়ের মধ্যে যে কোনো মুহূর্তে পরিশোধ করতে হয়। তেমনি ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কি? ব্যাংকে প্রতিষ্ঠানে যে অর্থ থাকে, সেই অর্থের অতিরিক্ত যে টাকা প্রতিষ্ঠান ব্যাংক থেকে উত্তোলন করে সেটাকে কিন্তু ব্যাংক জমাতিরিক্ত বলে। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত অর্থ কিন্তু চলতি দায়, যে কোনো মুহূর্তে ব্যাংককে এটা পরিশোধ করতে হতে পারে। দায়ের যে দ্বিতীয় শ্রেণীবিভাগ সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম লায়াবিলিটিস। যে সকল দায় বা দেনা 1 বছরের অধিক সময় ধরে বা পরে পরিশোধ করা হয় তাকে দীর্ঘমেয়াদী দায় বলে। অর্থাৎ যে দায়টা পরিশোধ করতে 1 বছরের অধিক সময় পার হয়ে যায় সেটা কিন্তু দীর্ঘমেয়াদী দায় হবে। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণটা কি? কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন তাদের কোনো সম্পদ ব্যাংকে মর্টগেজ বা বন্ধক রেখে লোন গ্রহণ করবে তখন সেটা বন্ধকি ঋণ হবে। দেখুন, এই লোনটা পরিশোধ করতে যখন 1 বছর অতিক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সেটা দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ হয়ে যায়। সো এই ধরনের বন্ধকি ঋণ বা দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী দায় হিসেবে হিসাবভুক্ত করতে হবে। তেমনি ঋণপত্র, এটাও কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে যায়। হিসাব সমীকরণে তৃতীয় উপাদানটি হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিক বা মালিক সমূহের যে দাবি বা অধিকার থাকে তাকেই কিন্তু ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বলে। মালিক বা মালিক সমূহের এই দাবি বা অধিকার সৃষ্টি হয় কিভাবে? এই সৃষ্টি হয় প্রতিষ্ঠানের যে আয় হয়, ব্যয় হয়, অথবা মালিক কর্তৃক যে বিনিয়োগ হয় বা মালিক কর্তৃক যে উত্তোলন হয়, এর মাধ্যমেই কিন্তু মালিকানা সত্ত্ব সৃষ্টি হয়ে থাকে। মালিকানা সত্ত্বের এই আয় সম্পর্কে আগে জানি। ব্যবসায়ের স্বাভাবিক কার্য পরিচালনার মাধ্যমে পণ্য বা সেবার বিনিময়ে যে অর্থের প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যায় তাকে আয় বা রেভিনিউ বা ইনকাম বলে। উদাহরণস্বরূপ যদি বলি, পণ্য বিক্রয়। প্রতিষ্ঠানে পণ্য বিক্রয়ের মাধ্যমেই কিন্তু আয় অর্জিত হয়ে থাকে। তেমনি প্রাপ্ত সুদ, যদি কোথাও কোনো বিনিয়োগ করা হয়, সে বিনিয়োগের মাধ্যমে যদি প্রতিষ্ঠান কোনো সুদ প্রাপ্তি ঘটে তখন সেটা আয় হিসেবে গণ্য হবে। প্রাপ্ত কমিশন, কোনো কাজের মাধ্যমে যদি কমিশন লাভ করা যায় সেটাও কিন্তু প্রতিষ্ঠানে আয় হবে। তেমনি প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়ার মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠানে আয় অর্জিত হয়ে থাকে। সো এগুলো প্রতিষ্ঠানের যে মালিকানা সত্ত্ব সেটাকে প্রভাবিত করবে। মালিকানা সত্ত্বের দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে ব্যয় বা এক্সপেন্স। অর্জিত আয়ের বিপরীতে পণ্য ক্রয়, সেবা ব্যয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে সকল খরচ করা হয় এবং যে কোনো ধরনের ক্ষতি সংঘটিত হয় তাদেরকে ব্যয় বা এক্সপেন্স বলে। উদাহরণস্বরূপ যদি বলি, পণ্য ক্রয়। আমরা যে পণ্যটা বিক্রি করি সেই পণ্যটা কিন্তু আগে কি করতে হয়, আমাদের ক্রয় করতে হচ্ছে। সো অর্জিত আয়ের বিপরীতে কিন্তু পণ্য ক্রয় একটা ব্যয়। তেমনি রয়েছে পরিবহন খরচ, ভাড়া প্রদান, কর্মচারীর বেতন, মজুরি প্রদান, অফিস খরচ, সম্পত্তির অপচয়। তেমনি কিছু ক্ষতিও সংঘটিত হতে পারে, যেমনটা রয়েছে আগুনে বিনষ্ট পণ্য।
ক্যাশ বাক্স হতে চুরি, এগুলো এক ধরনের ক্ষতি। সব কিছুই কিন্তু ব্যয় হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ অর্জিত আয়ের বিপরীতে এই ধরনের সংঘটিত যে ঘটনা সেগুলো ব্যয় হিসেবে দেখাতে হবে। মালিকানা সত্ত্বের তৃতীয় উপাদানটি হচ্ছে মালিক কর্তৃক বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বাই ওনার। প্রতিষ্ঠানের গঠন, বিভিন্ন স্থায়ী সম্পত্তি ক্রয় ও কার্যাবলী পরিচালনার জন্য যখন মালিক তার নিজস্ব অর্থ প্রতিষ্ঠানে আনয়ন করেন তখন সেটিকে মালিক কর্তৃক বিনিয়োগ বলা হয় বা ইনভেস্টমেন্ট বাই ওনার বলে। উদাহরণস্বরূপ যদি বলি, বছরের শুরুতে মালিক যে মূলধন আনয়ন করেন সেটাকে প্রারম্ভিক মূলধন বলে। এটা কিন্তু মালিক কর্তৃক বিনিয়োগ, যা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি বা প্রভাবিত করে থাকে। মালিকানা সত্ত্বের চতুর্থ যে উপাদান সেটা হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন বা ড্রয়িং বাই ওনার। উত্তোলন হলো মূলধনের বিপরীত, অর্থাৎ মালিক কর্তৃক কারবার বা প্রতিষ্ঠান হতে গৃহীত যে কোনো অর্থ বা আর্থিক সুবিধাই হলো মালিক কর্তৃক উত্তোলন, যার মাধ্যমে কি হচ্ছে, প্রতিষ্ঠানের যে মালিকানা সত্ত্ব সেটা হ্রাস পাচ্ছে বা প্রভাবিত হচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলি, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে যখন ব্যবসা থেকে কোনো পণ্য নিয়ে যাবে তখন সেটাকে পণ্য উত্তোলন বলা হয়। তেমনি মালিক তার নিজস্ব যে আয়কর সেটা যদি প্রতিষ্ঠানের অর্থের মাধ্যমে প্রদান করে সেটাও কিন্তু মালিক কর্তৃক উত্তোলন হবে। জীবন বীমা প্রিমিয়াম, এটা কিন্তু মালিকের ব্যক্তিগত বিষয় যার অর্থ প্রতিষ্ঠান থেকে প্রদান করা হচ্ছে, সো এটাও কিন্তু মালিক কর্তৃক উত্তোলন হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সুতরাং বলা যায় মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানে আয়, ব্যয়, মালিক কর্তৃক বিনিয়োগ ও মালিক কর্তৃক উত্তোলন দ্বারা প্রভাবিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, মালিকানা সত্ত্বের যে চারটি উপাদান রয়েছে, মালিকানা সত্ত্বকে যেভাবে প্রভাবিত করে সেটা আমরা আরও সংক্ষেপে দেখাতে পারি। প্রথমত দেখা যাচ্ছে রেভিনিউ বা আয়, এটা প্রতিষ্ঠানের যে মালিকানা সত্ত্ব সেটাকে বৃদ্ধি ঘটায়, সো এটা প্লাস হবে। তেমনি আয়ের বিপরীত হচ্ছে ব্যয় বা এক্সপেন্ডিচার, যার মধ্যে মালিকানা সত্ত্ব হ্রাস ঘটে, সো এটা মাইনাস হবে। অপরদিকে মালিক কর্তৃক বিনিয়োগ, অর্থাৎ মালিক যত বিনিয়োগ করবে প্রতিষ্ঠানে তত মালিকের মূলধনটা বাড়তে থাকবে, সো এটা মালিকানা সত্ত্বের সাথে বৃদ্ধি ঘটবে। ঠিক অপোজিট আরেকটা বিষয় হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন, এর মাধ্যমে প্রতিষ্ঠানের যে মালিকানা সত্ত্ব সেটা হ্রাস ঘটতে থাকবে। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় প্রতিষ্ঠানের যে থিম সং, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ, যার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কে পুরো জ্ঞান অর্জন করা সম্ভব। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ধারণাটি ক্লিয়ার করতে পেরেছি।